বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2019-এর শেষ প্রান্ত থেকে এখন অবধি কোভিডের সঙ্গে আমাদের বসবাস এবং আমরা নিশ্চিত নই আসলে কোভিড থেকে কবে আমরা মুক্তি পাব। কিন্তু কোভিড অনেক কিছুর সঙ্গে, অনেক মৃত্যু, অনেক অসুস্থতার সঙ্গে যেটি দেখিয়ে দিয়েছে যে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের বিষয়টি অবহেলিত এবং স্বাস্থ্য খাতের দুর্বলতা, সেটি আমাদের মতো দেশ বলি আর উন্নত বিশ্বের কথাই বলি, নানা রকমের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কোভিড আসে, কোভিড যায়, কখনো তার মাত্রা বাড়ে কমে, এখন আবার একটু ঊর্ধ্বমুখী বাংলাদেশেও এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও। কোভিডের বর্তমান হালচাল এবং সেই সঙ্গে বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা এবং এখানে স্বাস্থ্য খাতে কী ধরনের সংস্কার করা দরকার, সেসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এমডি সায়েদুর রহমান, এবং আমার ডানে রয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, চিকিৎসক, ইনভ্যাসিভ কার্ডিওলজিস্ট এবং বেন্টলি হার্ট মেডিকেল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্লোবাল হেলথ অ্যালায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর এবং ইন্টারন্যাশনাল হেলথ অ্যাডভাইজারি বোর্ড ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাডভাইজার ডক্টর ফাহমি ফারাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। ডক্টর ফাহমি, বিশেষভাবে স্বাগত। আপনি স্টুডিওতে প্রথম এসেছেন, যদিও এই অনুষ্ঠানের আগে একবার আপনি ভিজুয়ালি অংশ নিয়েছিলেন, ভার্চুয়ালি। আমি শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান, আপনাকে দিয়ে যে কোভিডের সর্বশেষ অবস্থা কী মনে হচ্ছে? এক ধরনের আমরা মনেই করছিলাম যে এর থেকে বোধহয় পরিত্রাণ পেলাম আমরা, কিন্তু লক্ষণ বলছে যে সেই পরিত্রাণ বোধহয় আমাদের মিলছে না। হ্যাঁ, আসলেই তাই। মানে আমরা যে জিনিসটা আপনি বলছিলেন ভূমিকা, আসলে যে কোভিডের মানে সংক্রমণ এবং তার প্রভাবে হাসপাতালে ভর্তি, জটিলতা, মৃত্যু, মানে সবগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে আমরা গত 6 মাস আগে যে জায়গাটাতে চলে আসছিলাম তার থেকে আবার এটা ফেরত যাচ্ছে। পৃথিবীর কিছু কিছু দেশে, যে সকল দেশগুলোতে মনিটরিং সিস্টেমটা অনেক ভালো আছে, যেখানে অনেক বেশি টেস্ট হচ্ছে, অনেক বেশি সিকোয়েন্সিং হচ্ছে, তারা কিন্তু স্পষ্ট দেখাতে পারছে যে এটা প্রায় আগের বারের পিকের কাছে চলে আসছে। মানে এটাকে ওনাদের নামে ফোর্থ ওয়েভ এগুলো বলা যাবে না, বাট তাদের যে আগের ওয়েভটার কাছাকাছি পিকের কাছে চলে আসছে ইনফেকশন রেট। ভাগ্যটা ভালো হচ্ছে এবার যেই ভ্যারিয়েন্টটা বলছে বা সাব ভ্যারিয়েন্ট, এগুলো টেকনিক্যাল টার্ম, যে মানে অমিক্রনের একটা যে সাব ভ্যারিয়েন্ট যেটাকে BA4 BA5, ওরা বলছে যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক, ইংল্যান্ডেরও প্রচুর জায়গায়, মানে এটা মোটামুটি অর্ধেক থেকে 90% পর্যন্ত হয়ে আসছে কোনো কোনো জায়গায়। এবং এই BA4 BA5-এর এই সাব ভ্যারিয়েন্টের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্যটা মানে এখন পর্যন্ত ভালোভাবে জানা নেই, কিন্তু দেখা যায় যেটা হচ্ছে অনেক বেশি সংক্রমণ হয়। কারণটা এটা উপর দিকে থাকে, এই কথাটা হচ্ছে প্রাথমিক ধারণা। কিন্তু একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু যেই আমরা মানুষদের শরীরে যে জিনিসটা দেখছি এটা কিন্তু আসলে ওই গবেষণাগারে পাওয়া যায় না। গবেষণাগারে কিন্তু দেখা গেছে এটা তার ক্ষতি করে এবং এটা লাং সেলে, মানে সেল কালচার লাইনে যখন টেস্ট করে সেখানে কিন্তু এটা ক্ষতি করে। অতএব আমরা যেটুকু দেখতে পাচ্ছি এটা ইমিডিয়েট ইফেক্ট আসলে। সো আমরা দীর্ঘমেয়াদে আসলে এই সাব ভেরিয়েন্টগুলোও আসলে মানুষের শরীরে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ফেলবে কি না, এবং সেটাকে এখন দেখা যাচ্ছে যে এটা ভাইরাল লোডের সঙ্গে সরাসরি রিলেশনশিপ আছে। মানে এটা সিটি ভ্যালু বলে, সিটি ভ্যালুর সঙ্গে ইনভার্স রিলেশনশিপ। যত ভাইরাল লোড তত বেশি পরিমাণ অর্গানে ইনভলভমেন্ট হবে। আপনার সিমটম কিছুই না হতে পারে, কিন্তু অন্যান্য অর্গানগুলো ড্যামেজ করে ফেলবে সে। অতএব আমরা যা দেখতে পাচ্ছি এখন, এবং আমরা মনে করছি ঘরে ঘরে সর্দি এবং 2 দিন পরে জ্বর ভালো হয়ে যাচ্ছে, এই ব্যাপারটি থেকে এটা যে আমাদের মধ্যে যে ঢিলেঢালা ভাব এনেছে, সেটা দীর্ঘমেয়াদে আমাদের উৎপাদন ক্ষমতা এবং স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে আসলে। এবং আমরা তো বুঝতেই পারছি না আসলে, কারণ পর্যাপ্ত টেস্টই হচ্ছে না আমাদের। সো দ্যাট আপনি বা আজকে দেখেন 8,000 টেস্ট হয়েছে, মানে 17 কোটি একটা লোকের দেশে যখন ঘরে ঘরে টেলিফোন তুললে জ্বরের কথা বলে, সেই দেশে আজকে 8,000 টেস্ট হয়েছে, 1,000-এর কাছাকাছি পজিটিভ, 13-র উপরে পার্সেন্টেজ হচ্ছে শনাক্তের হার, মৃত্যু হয়েছে 5 জন। সো এগুলো মানে কোনোভাবেই আসলে প্রতিনিধিত্বমূলক নয়। এবং এটা আসলে আমাদের এই যে ঘরে ঘরে জ্বর থাকা অবস্থায় ওনারা তো আসলে এটাকে ছড়াচ্ছেন। এই কথাটা, এই যে নাগরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা যে আমি আমার সাধারণ জ্বর নিয়ে ঘোরার মধ্য দিয়ে যে আমি আরও 30 থেকে 100 মানুষকে আক্রান্ত করার একটা ঝুঁকি তৈরি করলাম, এটা যে একটা নাগরিক সুলভ দায়িত্ব পালন করা হলো না, এই ব্যাপারটি আমাদের আসলে স্পষ্ট করতে পারলাম না আমরা গত প্রায় 3-2 বছরে। ডক্টর ফাহমি, আপনি যে দেশটিতে থাকেন সবচেয়ে ভালনারেবল, কোভিডের কারণে সবচেয়ে ভালনারেবল দেশটিতেই আপনি থাকেন, তো এক্সপেরিয়েন্স আসলে কি বলে যে আবার এই যে ঊর্ধ্বমুখী প্রবণতা, এই প্রবণতাটা কেন শুরু হলো এবং এর থেকে পরিত্রাণের উপায় কী, বা আপনাদের এক্সপেরিয়েন্স কী বলে, এবং সবটি আপনার জন্য আপনি বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলতে পারেন, যেন কথা বলতে আপনার সুবিধা হয়, কোনো অসুবিধা নেই, প্লিজ। থ্যাংক ইউ। আমাদের ওখানে COVID, it's been going on same time as everywhere else.
right now, although our numbers are coming up again, we are in another wave, but the symptoms, as you mentioned, are a lot less than what we saw before. We're seeing a lot less hospitalizations, definitely a lot less death. And I think there are a couple of reasons behind it. Number one, we have a great tool to prevent, which is vaccination. And we are fortunate in the U.S. to have some of the best vaccinations. It's been more effective than some of the others that others have access to. So about 70% of total U.S. population is fully vaccinated right now. And so I think that's part of the biggest reasons why we're seeing less of an effect with the number of infections that we're seeing. Moreover, we have another great tool right now, which is Paxlovid. It's an oral medication. It's available right now in the US, and it's great. It really has the ability to reduce hospitalization and death by as much as almost 90% if it's taken in a timely manner. And so these two things together have made a huge, like a remarkable difference in our population in the United States. সো আমরা এই যে একটা মেডিসিনের কথা শুনলাম, বাংলাদেশেও আইভারমেকটিন নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে কোনো ডক্টর সেটিকে প্রেসক্রাইব করছেন নিয়মিত। আসলে কি এই ধরনের ওষুধগুলো খুব একটা ইফেক্টিভ হচ্ছে কিনা? আরেকটি প্রশ্ন আপনাদের দুজনের কাছেই, যে ভ্যাকসিনেশনের পরেও দেখা যাচ্ছে যে মানুষ মারা যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, মাস্ক পরছেন সেটিও তাকে রক্ষা করছে না। সো আসলে কি হেল্প করছে, কতটা ভ্যাকসিন, কতটা মাস্ক? এবং আপনার কাছ থেকে পরে শুনতে চাইবো যে যুক্তরাষ্ট্রে অনেকের মধ্যে আমরা দেখছি যে ভ্যাকসিন নিতে চাইছেন না, একটা বড় জনগোষ্ঠী, অনেকে মাস্ক পরতে চাইছেন না। সো এই বিষয়টা কীভাবে অ্যাড্রেস করা হচ্ছে? জি, দেখেন, এটা সম্পর্কে কনক্লুসিভ কিছু বলতে চাই না আমরা আসলে, যেহেতু মিডিয়াতে বলছি, কারণ এগুলো অনগোয়িং স্টাডি অনেক চলছে। এবং আরেকটা জিনিস ঘটেছে এবার, যেমন ভ্যাকসিন, যদি আমরা শুধু এই কথাটা, যদি ওনারা বলছে সেটা, যে শুধু যদি ভ্যাকসিনকে আমরা এর আগে যে ভ্যাকসিন 20টা ভ্যাকসিনের কথা যদি ভাবি, তার একটি তো এবার যেগুলোকে ভ্যাকসিন বলেছে এগুলো সেই শর্ত পূরণ করে না। মানে মোটা দাগে এবার অনেক বেশি আমরা রিডিফাইন করেছি। কারণটা হচ্ছে এটা একটা মহামারী চলছিল, আমরা এর কার্যকারিতা অনেক কম কার্যকারিতা, যেগুলো অন্যান্য আগের সময় হলে এগুলোকে ভ্যাকসিন বলাই যেত না, সেরকম ক্ষেত্রে আমরা করেছি। আমরা এগুলোকে সাইড বাই সাইড অ্যানিমেল ট্রায়ালের পরে 1-2 ওভারল্যাপ করেছি, 2-3 ওভারল্যাপ করেছি। আমরা অনেক, যেহেতু এটা মহামারী, এটা অনেকটা যুদ্ধাবস্থায় যা করা হয়, যুদ্ধাবস্থায় নদী পার হওয়ার জন্য সেনাবাহিনী বেইলি ব্রিজ বানায়, কিন্তু বেইলি ব্রিজ তো কোনো আসলে সাধারণ পরিবহন ব্যবস্থা না। একইভাবে এবারের যে ভ্যাকসিনগুলো আবিষ্কার হয়েছে, যেগুলোকে আমরা দেখতে পাই, এর মধ্যে একটি প্রযুক্তি যেটা যুক্তরাষ্ট্র ব্যবহার করছে, 2 ধরনের ভ্যাকসিন, কিন্তু মূলত যে দুটো ভ্যাকসিন ব্যবহার করছে সেগুলো যে প্রযুক্তির, এটা প্রথমবারের মতন। দ্বিতীয়ত আরেকটি ভ্যাকসিন যেটা আমরা ব্যবহার করছি এবং ইউকে যেটা আবিষ্কার করেছে, সেই ভ্যাকসিনটা হচ্ছে একটি মাত্র বার ব্যবহার হয়েছিল ইবোলাতে, এছাড়া অ্যাস্ট্রাজেনেকা। মানে আর বাকি ট্র্যাডিশনাল ভ্যাকসিন, এবার খেয়াল করেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ, শত শত কোটি মানুষ যে ভ্যাকসিনগুলো গ্রহণ করেছে, সেগুলো যুক্তরাষ্ট্রে অনুমোদিত না। আমি বলছি যে ভ্যাকসিন শুধুমাত্র একটা বিজ্ঞানের আবিষ্কারই না, ভ্যাকসিন আসলে এটা একটা ডিপ্লোম্যাটিক টুল হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা একটা মিলিটারি নেগোসিয়েশনের জন্য ব্যবহার হচ্ছে, এটা পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখবেন এটা অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে, এবং এটা মূলত ড্রাইভিং ফোর্স ছিল প্রফিট। এবং যতক্ষণ আপনি প্রফিট থেকে ভ্যাকসিনের মতন পাবলিক কমোডিটিকে স্প্লিট করতে না পারবেন, ততক্ষণ আসলে এটা রিয়েল ওয়েলফেয়ার বা ওয়েলবিং করবে না, মানুষের সত্যিকারের কল্যাণটা এটা কখনই করতে পারবে না। আমি শুধু এই কানেকশনে বলবো যে এবারে ওনারা দেখবেন একটা আপডেট করতেছে, যুক্তরাষ্ট্রে একটা এবার আপডেটেড ভার্সন অফ ভ্যাকসিন তারা একটা গত 3-4 দিন আগে রিকমেন্ড করেছে, 10 কোটি 10.5 কোটি অর্ডারও দিয়ে দিয়েছে। ওই ভ্যাকসিনের পারমিশন হয়েছে 48 ঘন্টা আগে কাগজ পেয়েছেন মেম্বাররা এফডিএ সেই কমিটির, এবং যে যখন অনুমতি হওয়ার আগের দিন 10.5 কোটি ভ্যাকসিনের অর্ডার হয়েছে। আমি বলতে চাচ্ছি যে ভ্যাকসিনগুলো যেগুলো ডেফিনেটলি কিছু বেনিফিট দিচ্ছে মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে, কিন্তু আমরা ট্র্যাডিশনালি ভাবতাম ভ্যাকসিন বন্ধ করার কথা, ট্রান্সমিশন, রোগ হওয়া বন্ধ করার কথা, সেটা পারে নাই। কি পারলো? আর হাসপাতালে ভর্তি হওয়া, কিন্তু লং কোভিড হওয়া বন্ধ করতে পেরেছে, এটা প্রমাণ করতে পারা যাচ্ছে না, যেটা দীর্ঘমেয়াদী প্রভাব। সো আমি ভ্যাকসিন মানুষকে এখন আমাদের হাতে থাকা অস্ত্র, নদী পার হওয়ার জন্য এটা একটা আসলে একটু আগে যেটা বললাম বেইলি ব্রিজ। কিন্তু মনে রাখা ভালো, এই ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন থেকে এটাকে আপগ্রেড করে ক্লাসিক্যাল ভ্যাকসিন যেগুলো আমরা বলতাম, যেগুলো দিয়ে আমরা পোলিওমাইলাইটিসকে, যেগুলো দিয়ে আসলে আমরা ইরাডিকেট করেছি পৃথিবী থেকে গুটি বসন্তকে, মানে আদর্শ ভ্যাকসিন আবিষ্কারের জন্য
বিজ্ঞানীদেরকে সময় দিতে হবে এবং সেই ভ্যাকসিন অ্যাক্সেসিবল রাখার জন্য, ইকুইটেবল রাখার জন্য গ্লোবাল ফান্ডিং হতে হবে, ক্লাউড ফান্ডিংয়ের মতো হতে হবে। এটা যতক্ষণ কর্পোরেশনের ফান্ডিংয়ে হবে ততক্ষণ এটা আসলে সকল পৃথিবীর 700 কোটি মানুষের জন্য অ্যাভেলেবল হবে না। ফাহমি, I agree with a couple of what you said. Number one is, vaccine is obviously helping us to cross the bridge. But I will say that I also agree that, science needs to continue. We need to continue to improve the vaccine. But definitely to answer your question, the two things that you brought up, one is vaccine and the other is mask. Do they help? And the answer is absolutely yes. Both of them have been great weapons for us to fight this war with, because really COVID-19 has been a war. It's a worldwide war. And, in the US, we have run into issues with both people accepting the vaccine as well as mask. It's been a huge issue because unfortunately it has been politicized, as you mentioned, which shouldn't have happened. US at the moment, unfortunately, is very divided. And a certain group of people, they didn't want to wear masks because they thought it was a propaganda, which is not at all true. And mask absolutely helps prevent the spread, the transmission, so that we can, we saw it actually in the US when we implemented it, when we made it required. People didn't have a choice but to wear it for majority of the public places. We saw a huge, the surge that it came down by more than 50% within a 2-month period. So we know we have proof of evidence that masks work. Same thing with vaccination. I will make a comment that, for our vaccination, at least the data we have for both the Moderna and the Pfizer that we're using, not only does it reduce the hospitalization rate and the death, but it actually also has reduced transmission rate that we're seeing, and we're monitoring those data in the United States. So it's very promising, both of those vaccinations. আরেকটা প্রশ্ন করতে চাই আমি আপনাকে, একজন কার্ডিওলজিস্ট হিসেবে কার্ডিয়াক পেশেন্টদেরকে আসলে কি ধরনের পরামর্শ দিচ্ছেন এই সময়টাতে, কোভিডের সময়তে গত 2-2.5 বছরে? Very good question. So I've actually been doing a lot of news conferences in the US. We have recently had a published study done. It was a US study. It looked at more than 15 million people. It was a veterinary affairs hospital study where we looked at how does COVID affect the heart. And it looked at over 20 different heart conditions, which is really all the heart conditions. And we saw an increased rate across the board. All 20 were affected by COVID-19. So yes, there's no doubt that COVID-19 is affecting the heart. We're seeing, increased heart attack rate, heart failure, arrhythmia, lots of arrhythmia, patients having skipped heartbeat, like palpitations. And the interesting part about these conditions with COVID-19 is that it's not just affecting the older people that we generally would think. It's actually affecting young, healthy individuals too. I did a news conference specifically on athletes, because in the US we saw suddenly a lot of athletes were very fit. These are young professional athletes. They were dying on the field with the amount of activity that they were doing. And some of them had almost no symptoms when they had COVID. They were very limited symptoms to asymptomatic people, but they sustained heart damage. They didn't know it until they actually went into the field, and they couldn't perform at their peak as they're used to. And we did have fatalities. And so that brought a lot of attention to this field, like why is that? So প্রফেসর সাইদুর রহমান, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছি যে এই কোভিড সময়কালে আসলে বিশ্ব কি শিক্ষা পেল, বাংলাদেশ কি শিক্ষা নিল, কোন শিক্ষা কি হয়েছে? মানে এটা আসলে এটা একটা আমাদের সুযোগ তৈরি করেছে পৃথিবীতে, আই ওপেনারের মতন পৃথিবীর পলিসি মেকারদের এবং সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছে আসলে যে আমরা কতটা অসহায়। আমরা আসলে মঙ্গল গ্রহে হেলিকপ্টার যত সহজে চড়াতে পারি, আমরা এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টালে যত সহজে 10টা ওয়ারহেড সহ আসলে মিসাইল পাঠাতে পারি, আমরা মিলিয়ন বছরের আগের ছবি যত সহজে তুলতে পারি, অথচ একটা ভাইরাস সম্পর্কে 2.5 বছরে তার মিউটেশনগুলো ছাড়া পৃথিবীতে ঠিকভাবে ডিটেক্ট করতে পারি না। মানে এটা আমাদের এক্সপোজ করলো যে বিজ্ঞানের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে আমাদের পৃথিবীব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধারাবাহিকভাবে চিকিৎসা বিজ্ঞান, ওষুধ বিজ্ঞান কতটা নেগলেক্টেড হয়েছে, এবং এর ফলে
আমরা 2.5 বছর সময় এখনও পারিনি, এবং আরও মানে অন রেকর্ড বলা যায় আরও 2-2.5-3 বছর সময় লেগে যাবে আসলে একটা কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের জন্য। অতএব এটা আমাদের এক্সপোজ করলো। দ্বিতীয়ত, আমরা এটা একটা ইমার্জেন্সি, খেয়াল করেন এত বড় একটা মহামারী, আমরা এখনও বিভিন্ন, এইবার মাঙ্কি পক্স আসলো, আমরা ডিটেক্ট করতে আমাদের দেরি হচ্ছে। আমি একটা উদাহরণ বলছি যে আসলে এই মহামারীর মধ্য দিয়ে আমাদের বুঝতে পারা দরকার আসলে যে ফায়ার সার্ভিস যেভাবে আমাদের আজ থেকে 100 বছর আগে আমরা বুঝতে পেরেছি যে আগুন লাগলে ফায়ার সার্ভিস থাকবে, এবং সেই বালতি বালু পানি যেভাবে চিন্তার জগতে এসেছিল, এই মহামারী মোকাবেলার যে ইমার্জেন্সি প্রিপেয়ারনেসটা, এটা জরুরিভাবে আলাদা চিহ্নিত করতে পারা, সেখানে লোক পাঠানো। বাংলাদেশের উচিত হচ্ছে এই মুহূর্তে অন্তত 1 লক্ষ মানুষকে এই ইমার্জেন্সি প্রিপেয়ারনেসের ট্রেনিং করে সেন্টার অন্তত 64টা জেলায় ডিটেকশন সেন্টার করে অ্যালার্ম সিস্টেম, মানে অ্যালার্ট সিস্টেম, আপনি দেখেন ফায়ার সার্ভিসের জন্য ঘরের রুমের ভিতরে অ্যালার্ট সিস্টেম জেনারেট করে ফেলছি আমরা এই গত 100 বছরের সময়। আর এটার জন্য কিন্তু এখন পর্যন্ত, আগামীতে তো আরও মহামারী আসবে, এমনকি এখনও তো মহামারী প্যারালালি আরেকটা মহামারী চলছে, আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মহামারী, এটা তো সাইলেন্টলি চলছে, আরও অনেকগুলো ভাইরাল মহামারী তো হবে আসলে। সো আমাদের যদি প্রস্তুতি না থাকে, আমরা যদি এই মহামারীকে শেষ মহামারী করতে চাই, তাহলে আমাদেরকে আসলে অনেক প্রস্তুতি এখান থেকে শিক্ষা নিয়ে হতে হবে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, শিক্ষা গ্রহণ করছে না। আমরা এখন পর্যন্ত এটার কোনো প্রতিফলন পৃথিবীর অধিকাংশ দেশেই দেখতে পাই না। সব খুব রিসোর্সফুল দেশ যদি বলেন, সেটা কাতারের মতো দেশ হোক, সেটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র হোক, তাদের পুরো স্বাস্থ্য কাঠামোয় আমরা কোনো পুনর্গঠনের কোনো রিফ্লেকশন দেখতে পাই না যে তারা আসলে প্রিপেয়ার্ড হচ্ছে একটা যেন এই মহামারীটা শেষ হয়। আবার আমাদের মতন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, বাংলাদেশ, ইন্ডিয়া বলেন, বা একমাত্র 2-1টা এক্সেপশনস আছে, যেমন অস্ট্রেলিয়া বা চায়না, মানে অনেক রিসোর্সের দেশ অথবা অনেক রেজিমেন্টের, এই দেশগুলো তাদের প্রিপেয়ার্ডনেস দেখা যায় আসলে যে হ্যাঁ, তারা আসলে এটা ম্যানেজ করার জন্য তাদের সিস্টেমটাকে রেনোভেট করতেছে, রিকনস্ট্রাকশন করছে, এবং সায়েন্সকে ব্যবহার করেছে। আবার উল্টা এক্সট্রিমে সুইডিশ আবার একটা অন্য ফর্মেট ব্যবহার করেছে, কিন্তু এগুলো রিসার্চারদের ইস্যু, তারা ডিসকাস করে দেখবে আসলে যে সুইডিশ কাঠামোটা কেমন ছিল, অস্ট্রেলিয়ান রেসপন্সটা কেমন ছিল, চাইনিজ রেসপন্সটা কেমন ছিল, এবং তার মধ্যে কোন রেসপন্সটা কোন ধরনের পপুলেশন এবং কোন ধরনের ভাইরাসের জন্য ভালো হবে। কিন্তু সেই কাজগুলোর নমুনা কিন্তু আমরা দেখতে পাই না। দেশগুলো আইসোলেটেডভাবে তাদের রিফর্ম করছে, তারা রেসপন্ড করে তাদের লোকগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, সেখানে কেউ কেউ সফল হচ্ছে, কেউ কেউ হচ্ছে না। কিন্তু এত বড় একটা মহামারী থেকে শিক্ষা নেওয়ার প্রতিফলন নাই। রিসোর্স অ্যালোকেশনে দেখেন বাংলাদেশ বলেন আর পৃথিবীর কোন দেশের বাজেটে আসলে এবার এই হেলথ সেক্টরের ড্রাস্টিক ইনক্রিজ দেখতে পাইলাম আমরা? কোথাও না। সো ডক্টর ফাহমি, এখান থেকে যদি আমরা শুরু করি এবং আপনার কাছ থেকে বুঝতে চাই যে লেসন আসলে পৃথিবী কি নিয়েছে, সেটি আমরা ইউএসের কথাই বলি কিংবা বাংলাদেশের মতো দেশের কথাই বলি। Well, we sure hope so. If we don't learn a lesson from this, then I don't know what will teach us a lesson. You know, at the beginning of this pandemic, it was pretty remarkable what we went through in the United States. We were so ill prepared. We didn't have masks for healthcare workers. We lost so many doctors and nurses because, you know, it's sad because at every turn this thing has been politicized. At the beginning, it was, you know, government was saying no need for mask. World Health Organization was saying no need for mask. At that time, they just simply didn't have enough information. And so instead of saying we don't know, they just said, don't worry about mask. And that just killed so many healthcare workers. Then ventilators. We didn't have ventilators. We, you know, you saw in the news what was happening in the US. But the hope is that we learn something from this, that, you know, we can never be prepared enough. In a country like the United States, where we didn't have beds available, where we didn't have ventilators available, where we didn't have masks available, medicines available, we were turning patients away. It was basically like a war zone, you know, and we would hope that we never have to face anything like that again, that we'll be better prepared in the future. সো প্রফেসর সাইদুর রহমান যেটা বলছিলেন যে আসলে ভবিষ্যতে এরকম আরও অনেক মহামারী প্যান্ডেমিক আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং তার জন্য যে প্রস্তুতিটা থাকা দরকার সেটি আসলে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আসলে কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বলে আপনি মনে করেন? I think what COVID taught us is huge, and I do believe that moving forward we will be in a different world. I mean, we are in a different world. It's pre-COVID and post-COVID. A lot of innovations have taken place in terms of resources and utilization of resources. For instance, telehealth, telemedicine. It's a great example of what we learned and implemented from COVID. Because prior to COVID, you know, access to medicine was a big problem. And I'm going to pick on the US because, you know, US is known to be a very resourceful country. But even there, we have huge issue with access to healthcare. That's where we really struggle in remote areas.
COVID has completely changed that with innovation and technology really came forward, science and technology during COVID. And I think that's one of the few positives we got from COVID. And with that, we are able to now go to remote areas from the city where we're at and provide care to patients. So just like this, I think utilization of resources and allocating resources in the area where needed most would be a great way to prepare for the future. প্রফেসর সাইদুর রহমান, বাংলাদেশের দুটো জিনিস পজিটিভ হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ অনেক দিন 50 বছর আগে ভ্যাকসিন তৈরি করতে পারতো, গত 7-8 বছর যাবৎ সেটা বন্ধ ছিল। আবার বাংলাদেশ ভ্যাকসিন তৈরিতে মনোযোগী হয়েছে। বাংলাদেশ বেশ কিছু ভ্যাকসিন উদ্ভাবনী ইনিশিয়েটিভের সঙ্গে জড়িত হয়েছে। আগামী দিনের ভ্যাকসিন বলা হচ্ছে যে রুটটা চেঞ্জ করে হয়তো বা নেজাল রুটে হবে, বাংলাদেশের ট্রায়ালটাতে ইনভলভ হচ্ছে। সো ভ্যাকসিন উদ্ভাবন এবং উৎপাদনে বাংলাদেশের একটা পজিটিভ মুভ হয়েছে। বাংলাদেশ গ্যাস, মেডিকেল ক্যাটাগরি গ্যাস তৈরি করার প্ল্যান্ট বসাচ্ছে। সো আমি বলবো যে বাংলাদেশে কিছু বেসিক বড় ধরনের ইনভেস্টমেন্টে যেগুলো লাগে সেটা করছে। বাংলাদেশের এখন দরকার হচ্ছে এই রিসার্চগুলোতে রিসোর্স অ্যালোকেশন করা, যে পাবলিক হেলথ এবং মহামারী ঠেকানোর যে দুটো জায়গা আমরা বলছি, এই ল্যাবরেটরিজ এবং অ্যানিম্যাল হাউস, এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করা। এবার চিন্তা করেন, বাংলাদেশে আমরা দেখেছি একটা ইনোভেটেড ভ্যাকসিন, শুধুমাত্র বাংলাদেশে ভালো অ্যানিম্যাল হাউস, এমনকি রিজিয়নাল একটা ভালো অ্যানিম্যাল হাউস নাই বিধায় সেটাকে আমরা আসলে ভালোভাবে বিবেচনা নিতে পারবো না। সো কত বড় ল্যাবস চিন্তা করেন, পুরো সাউথ এশিয়াতে প্রায় 200 কোটি মানুষের জায়গায় একটা ভালো অ্যানিম্যাল হাউস নাই। আমি বলছি যে এই আমাদের ভ্যাকসিন একটা প্ল্যান্ট হবে, একটা মেডিকেল গ্যাস প্ল্যান্ট হবে, কিন্তু এগুলো তো শুধু উৎপাদন করতে হলে আবার আনতে হবে অন্যখান থেকে। সো নিজেদের ইনোভেশন, কারণ আমাদের ঘাড়ের উপরে কিন্তু মাথা বাংলাদেশে 18 কোটি, তাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করা, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা, যেন তারা মাথাটা খাটিয়ে আসলে মহামারী মোকাবেলার জন্য নিজস্ব কৌশল উদ্ভাবন করতে পারে। এই জায়গাটায় গভর্নমেন্টের মনোযোগী হওয়া দরকার। এমনকি আমরা পৃথিবীর সব জায়গায় দেখতে, যেটা আমি বারবার বলছি, ক্লাউড ফান্ডিং। বাংলাদেশের 17 কোটি মানুষ 1 টাকা করে দিনে দিলেও আসলে আমরা দেখব যে 1 বছর এটা হিউজ অঙ্কের টাকা তুলেছে। কারণ তখন হবে কি, মানুষ এটা ওনারশিপ ডেভেলপ করবে পুরো বন্দোবস্তটার উপরে, এবং তারা আসলে জিজ্ঞাসা করতে পারবে। সো আমরা আশা করবো আর কি, যেগুলো শুরু হয়েছে সেগুলো কন্টিনিউ করবে রিসোর্স অ্যালোকেশনে, এবং রিসোর্সে যেটা উনি বারবার বলছেন, অ্যালোকেশনের প্রায়োরিটি অল্টার হবে, কিন্তু রিসোর্স জেনারেশনের প্রায়োরিটি অল্টার করলে হবে কি, ওনারশিপটা ডেভেলপ করবে। জেনারেশনটা যদি হয় ক্লাউড ছাড়া মানুষ, তাহলে হবে কি, এটার নেচার পাল্টে যাবে। এটা প্রায়োরিটি তখন মানুষের পক্ষে ছাড়া যাবে না। আপনি তখন ওই যে উনি বলছেন প্যাক্সলোভিড ডেফিনেটলি একটা একেবারে গেম চেঞ্জার, কিন্তু এটা কত মানুষকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, দেওয়ার শর্ত উনি বলেছেন টাইমলি, এই টাইমলি বোঝার ফ্যাসিলিটি কত জায়গায় আছে আমাদের। সো অবশ্যই ভালো ওষুধ, আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হিউজ ক্যাপাসিটি, তাহলে এই ক্যাপাসিটিটাকে ট্রান্সফর্ম করা তো দরকার ফর দ্য বেনিফিট, মানে এটা ট্রান্সলেটেড হতে হবে ইনটু বেনিফিট, আদারওয়াইজ জাস্ট অ্যান এক্সপোর্ট, মানে ইটস নট লাইক গার্মেন্টস, এটা তো ফার্মাসিউটিক্যাল তো গার্মেন্টস না। তাহলে পরে এক্সপোর্টের মাধ্যমে অনেক টাকা আয় করি, এইটার চেয়ে এটা আমাদের দেশের মানুষের হেলথের ট্রান্সলেশনের জন্য এটা রোল প্লে করে, এটা বেশি ভিভিডলি দেখা দরকার আমাদের। সো আমরা আশা করি আর কি, এই জিনিসগুলো আসলে এই কোভিডের মধ্য দিয়ে এই চেঞ্জগুলো, মানে এটাকে বলি আমরা ডিরেকশনটা চেঞ্জ করা, ট্র্যাজেক্টরিটা চেঞ্জ হওয়া দরকার আসলে। এবং আশা করি পলিসি মেকাররা এবং এই সমস্ত ইন্ডাস্ট্রি সেক্টরের যারা নাকি লিডার, তারা আসলে ট্র্যাজেক্টরি চেঞ্জের জন্য যে স্টিয়ারিংটাকে একটু নাড়বেন। এরপর আমি শুনবো যে মানে এই যে ফান্ডিংয়ের বাইরেও আর কি কী ধরনের রিফর্মসের দরকার, সেটি আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। একটু ডক্টর ফাহমি যদি একটু বলেন যে আপনার দৃষ্টিতে, যদিও থাকেন বাইরে, কিন্তু বাইরের থেকে অনেক কিছু দেখতে বুঝতে সহজ হয় দেশের ভেতরে যারা থাকেন তাদের চেয়ে, বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেমটা আপনি কেমন মনে করেন, সেখানে কী ধরনের রিফর্ম আনা প্রয়োজন? এবং বিশেষ করে আমি দেখছি যে আপনি ইন্টারন্যাশনাল হেলথ অ্যাডভাইজারি বোর্ডের আছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে আসলে কী ধরনের কাজের সঙ্গে আপনারা যুক্ত? One of our biggest contribution to India in its healthcare reform was implementing emergency care, because in the United States, one of our biggest strengths is emergency care, because that's where the sickest people will go first. That's first line, frontline care. And if we can't provide that, then we fail more than 90% of our patients right off the bat, because with delay of care, you're not serving the people right. I'm going to choose heart attack as an example. So if a person is having a heart attack and we don't have an emergency care system implemented, then we're going to lose like a huge number of people, because yes, we might be able to provide them care a couple of hours later, but that emergency immediate care that they get is vital to their survival and reducing their
comorbidities like risk factors and complications that they may get from heart attack. So that is something we're really good at in the United States. But India, as an example, because I'm an advisor there, didn't have that. So they didn't have EMS service, for example. So if someone calls in the US, you would call 911, that's the emergency number. They would dispatch ambulance with preliminary healthcare workers like nurses and techs who are trained to go there and provide emergency care. A lot of times people can have cardiac arrest where they just die basically. They lose their pulse and they pass out en route to the hospital. So what are we doing for those patients? If we're not equipped and trained, then we will lose those patients. And that's the care that we're missing here in the United States. So India was missing that too. And so we helped India train the first responders, and India now has a pretty robust emergency care system that we helped implement. So I think that's something, if India can do it, we can do it here in Bangladesh, and that's something I would like to see, help train some of the personnel, and I would like to see that reform, that change taking place in the front line. সো বাংলাদেশে কোনো ধরনের যোগাযোগ তৈরি করবার চেষ্টা করছেন এই ধরনের কাজ করবার জন্য, সহযোগিতা করবার জন্য? I would love to help Bangladesh because even though I'm on board for India, I'm not an Indian, I'm Bangladeshi. So I don't have any contacts that I know of, but I am very much interested in helping. প্রফেসর সাইদুর রহমান, মানে এটা যেটা আপনার কাছে আপনার প্রশ্নের উত্তর হিসেবে এটা একটা কমন প্রবলেম বাংলাদেশে, যে বাংলাদেশে প্রচুর এক্সপেক্ট্রেট আছেন যারা নানান জায়গায়, নানান পৃথিবীতে নানা জায়গায় খুব ভালো অবস্থায় আছেন, কন্ট্রিবিউট করতে পারেন, ওইসব জায়গায় করছেন, কিন্তু বাংলাদেশেও করতে পারেন এবং বাংলাদেশে করতে চানও, কিন্তু কোনো লিঙ্ক তৈরি হচ্ছে না। এটা একটা মানে আনফর্চুনেট, আমি একটা খুব মানে দূরের একটা কথা বলবো। এটা হচ্ছে আমাদের কালচার হচ্ছে বাংলাদেশের লেখাপড়ায় পরীক্ষার খাতার হাতটা বাম দিকে, খাতার উপরে থাকে। আপনি খেয়াল করবেন, মানে আমরা আসলে জ্ঞানটা লুকানোর একটা কালচারের মধ্যে দিয়ে বড় হই, পাশের মানুষটাকে প্রতিদ্বন্দ্বী ভেবে অভ্যস্ত হই। আপনি যে এটা হচ্ছে আমাদের ইনহেরেন্ট ক্যারেক্টার, প্রায় এ ব্যতিক্রম আছে ডেফিনেটলি। এটা আমাদেরকে আসলে ব্রিজ করতে বাধা দেয়, আমাকে আমার পাশের মানুষটার সঙ্গে ব্রিজ করতে বাধা দেয়, দূরের মানুষটার সঙ্গে, বিদেশের সঙ্গে। তো স্টেট তো ফ্যাসিলিটেট করতে পারে, অ্যাবসলিউটলি আপনার সঙ্গে একমত, স্টেট ফ্যাসিলিটেট করতে পারে। কিন্তু আপনি খেয়াল করবেন বাংলাদেশের বিশাল পরিমাণে মানে প্রবাসী বাংলাদেশি, তাদের সঙ্গে এয়ারপোর্টের ব্যবহারটাই শুধু দেখেন আপনি, মানে স্টেটকে যে রেসপন্সিভ হওয়া টু এই হোল গ্লোবালি ছড়িয়ে থাকা এক্সপেক্টেড বাংলাদেশিদের প্রতি, সেটার তো নমুনা আসলে আমরা দেখতে পাই না একেবারে র লেভেলে। আর এগুলো তো খুবই ইন্টেলেকচুয়াল লেভেল, যেখানে নাকি আপনাকে আসলে ব্রিজ করতে হবে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক লেভেলে না, ওইখানকার টেকনিক্যাল এর সঙ্গে এখানকার টেকনিক্যাল কোলাবোরেশনে। সো উনি যে কথা বলছেন লাইক একটা ইমার্জেন্সি, মানে উনি তো আসলে একদিন আমাদের মিনিস্টার বা সেক্রেটারি বা ডিজির সঙ্গে বসতে এটা আসলে দাঁড়াবেন। সো এই যে এইখানে এই এন্ডে রিসিভিং এন্ডেও তো টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে সে স্টেটের হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের রোল থাকা দরকার, যে ওই দেশের এক্সপার্টের সঙ্গে ওই দেশের ভাইরোলজিস্টের সঙ্গে এই দেশের ভাইরোলজিস্ট, ওই দেশের ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্টের সঙ্গে বাংলাদেশের পটেনশিয়াল ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট, ওই দেশের হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে ইনভলভ লোকদের সঙ্গে এই দেশের হসপিটাল ম্যানেজমেন্টের লোকদের। কিন্তু এই যে ফ্যাসিলিটেট করতে না গিয়ে যদি স্টেট স্টিয়ারিং হোল্ড করতে চায়, তখন আসলে আর এটা ফ্যাসিলিটেটেড হয় না, তখন এটা হয়ে ওঠে কি দুইটা দেশের মধ্যে একটা আলাপ আলোচনা, যেগুলো অন্যান্য সব ক্ষেত্রে হয়। কিন্তু যেই জায়গাটা আমরা আলাপ করতেছি, যে এই যে এক্সপার্টিসকে ড্রেন করে বাংলাদেশে আনা, কানেক্ট করা, ব্রিজ করা এবং এগুলোকে এই দেশের মানুষের বেনিফিটে নিয়ে যাওয়া, সেটার জন্য স্টেটকে একটু দূরে থেকে জাস্ট কানেক্ট করে দেওয়া লাগবে। যে প্রশ্ন আগে রেখেছিলাম যে কী ধরনের রিফর্মস দরকার আর কি, আপনি তো ফান্ডিংয়ের কথা বলছিলেন, ফার্মি কিছু বিষয় রেজ করলেন। আমাদের দেখেন আসলে প্রধান জিনিসটা কি আমাদের যদি ভাবি, এটা হচ্ছে যে আমাদের 18 কোটি মানুষের মধ্যে আমাদের কিন্তু একটা এক্সেলেন্ট হেলথ কেয়ার সিস্টেম আছে, মানে একেবারে গ্রাসরুট পর্যন্ত। তাহলে কোথায় সমস্যা? আমরা দেখি প্রতি 100 টাকা যা খরচ হয় হেলথে, 67 টাকা মানুষ করে আউট অফ পকেট। বাংলাদেশের মতো একটা দেশে যদি 2/3 টাকা মানুষ পকেট থেকে খরচ করতে হয়, এই দেশের গরিব হওয়ার দুইটা প্রসেস, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, একটা হচ্ছে চিকিৎসার ব্যয়। তাহলে প্রথম কাজটা কি অ্যাড্রেস করা দরকার রিফর্মে? প্রথম জিনিসটাই হচ্ছে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে হবে। 67% খরচ পকেট থেকে করে, এটাকে কমাতে হবে। বাংলাদেশের মতো দেশে তো সম্ভব না। এখন ওনারা ওই টাকার মধ্যে কোথায় বেশি খরচটা করে? দেখা যায় ওই 67-র মধ্যে যেই টাকাটা ওনারা খরচ করে পকেট থেকে, তার 2/3 খরচ করে ওষুধে, এবং 5 থেকে 7% খরচ করে হচ্ছে ইমেজিংয়ে, মানে সিটি স্ক্যানে, এমআরআইয়ে এবং আলট্রাসাউন্ডে। তাহলে
সরকার কোন জায়গাটাতে আসলে ফোকাস করতে হবে তাকে? ওষুধ, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসাউন্ড, ওই জায়গাগুলোতে যদি হিউজ ইনভেস্টমেন্ট হয়, মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার ড্রাস্টিক্যালি কমে যাবে। এবং কোয়ালিটি অফ কেয়ার, আপনি দেখেন 20 জন ডাক্তার একটা উপজেলায় পাঠানো মানে ওখানে হয়তো 20 লক্ষ টাকার ওষুধের একটা বাজার তৈরি করা। আপনি ওষুধ দেবেন 2 লক্ষ, তার মানে 18 লক্ষ টাকার ওষুধের বাজার তৈরি হবে। উনি ডায়াগনস্টিক, ওখানে ওনাকে যদি 20 জন ডাক্তার পাঠানো, হয়তো ওখানে 10 লক্ষ টাকার ইমেজিংয়ের মার্কেট তৈরি করলেন আপনি, আপনার ইমেজিং ফ্যাসিলিটিস দিলেন না সেখানে। সো আমরা বলতেছি যে আসলে সরকারের রিফর্মের ক্ষেত্রে, এই হেলথ কেয়ার রিফর্মে যে এক্সপার্টদের পাঠানো হচ্ছে তাদেরকে সাপোর্ট করার জন্য এবং তার প্রেসক্রিপশনটাকে একটা বেনিফিটে ট্রান্সলেটেড হওয়ার জন্য যে ওষুধগুলো এবং যে তার যে ডায়াগনস্টিক সাপোর্ট করার জন্য যে ইকুইপমেন্টসগুলো, এগুলো যদি না প্রোভাইড করে, এটা শুধুমাত্র একটা মার্কেট জেনারেশন প্রজেক্ট হয়ে উঠতেছে। আপনি 20 জন ডাক্তারের পাঠানোর মাধ্যমে ওই উপজেলাতে আসলে কোটি টাকার মার্কেট জেনারেট করলেন ওষুধের এবং ডায়াগনস্টিক্সের। সো রিফর্মের প্রথম জিনিসটা হচ্ছে মানুষের পকেটের ব্যয় কমাতে হবে, যেখান থেকে, কারণ পকেট থেকে যখন খরচ করেন উনি কোনো বার্গেন করার অবস্থা থাকেন না। উনি কাউন্টারে যেয়ে দাঁড়ান, ওনাকে 20 টাকার ওষুধ 20 টাকায় কিনে আনতে হয়। যখন এটা ইনস্টিটিউশনালি করি, আমাদের ওখানে যখন আমরা করি, যে ওষুধটি বাজারে যে 180 টাকায় কিনে, আমরা বার্গেন করলে এটা 40 টাকায় কিনতে পারি। ইউনিসেফ যখন কিনে সেটা 38 টাকায় কিনতে পারে, গ্লোবাল মার্কেটিংয়ে যেহেতু যেতে পারে। সো এই যে ইনস্টিটিউশনাল প্রকিউরমেন্ট করে মানুষের উপর থেকে এই কাঁধে, মানুষের কাঁধ থেকে বোঝাটাকে রাষ্ট্রের কাঁধে নেওয়াটা হচ্ছে বাংলাদেশের ট্রান্সফরমেশনের প্রথম প্রধান জিনিস। আমি কিছু অ্যাড করবেন এই জায়গায়? Yeah, I would like to. I think for transformation and such a huge reform to take place, it needs to start at both ends, like the administration, which is the government level, as well as the ground level. I will give you an example. I actually took the time to visit a hospital in Kushtia, and it was the government hospital, and I met with a couple of the doctors there, and they actually gave me a tour of the entire hospital. And I went to the cardiac care unit and the progressive care unit and the surgical unit. And I was shocked. When I went to the cardiac care unit, I actually saw a patient who came in with an acute heart attack. And because, you know, they were desperate. They saw me and they were just like, please treat us. So it was quite an eye-opening experience for me. So I actually took up the patient's chart at their request, and I saw that the patient had an acute MI, which is a massive heart attack, and they didn't have the resources to treat a heart attack. There's no cath lab there. In fact, they didn't even have, you know, in the US also in remote areas, we don't have cath lab everywhere, but we have other system in place. So if we don't have a cath lab where we can go in and do the procedure like the operation and put a stent in and save that person's life, we have medications like streptokinase, which is called lytic. We give that medicine and it takes care of the blockage and that person will survive. This hospital did not have any such emergency care available for a heart attack. Moreover, this patient was actually in cardiogenic shock. So this patient was in heart failure as a result of the heart attack. Also on the EKG, I noted that he had what's called a second-degree AV block, which is a very high-grade AV block. So this person is probably going to need a pacemaker. His chances of surviving without having these things in place is actually very marginal, and his 5-year mortality rate is very high. So the reason I'm bringing up this example is because it's a perfect example that kind of ties everything together: the lack of emergency care, the lack of continuous care. Because one of the things I pointed out, the cardiologist that was at the hospital, they accurately diagnosed that it was an acute MI. They accurately diagnosed that this person was in cardiogenic shock and he was being treated with whatever resources they had. So excellent job. But they missed the second-degree AV block. That was not caught. So then I had a discussion with the doctors there, and they're hungry for education. They want the resources to be able to treat the patients, but at the same time, they want the resources for themselves to be taught, and they're not being taught, is the message I got. So that's why I think it needs to happen at both levels, the ground level where the physicians in training, they need to be taught, you know, these types of emergency cares, simple things like CPR. I asked them, what do you do if the patient has a cardiac arrest? They said, we just let him go because we don't know how to do CPR. And in the US, just to draw a contrast, you cannot be a nurse without having certification in CPR. Forget the doctor, it's a must. Nursing is very important. Yes, so
As long as you're taking care of doctors, medical assistants, they are required to be certified in CPR. You don't have to be a doctor for that. So that's what I'm saying, like these types of essential emergency care training, they are doable. We should and we can implement them just like we did in India, as well as reformation and conversation taking place at higher level like the government. এই এক্সপিরিয়েন্সকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমরা জানি পত্রপত্রিকায় প্রায়শই খবর দেখি যে প্রচুর ইকুইপমেন্টস মেশিনারিজ কেনা হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটালের নামে, এবং সেগুলো ইউজ করবার মতো টেকনিশিয়ান নাই। 10 টাকার জিনিস হয়তো কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা 100 টাকা দিয়ে কেনা হচ্ছে। বাট উনি আবার যেটি দেখে আসলেন, ওনার অভিজ্ঞতা যেটি শুনলেন, আপনি এর সঙ্গে মেলানো যায় না। কিন্তু হ্যাঁ, এটা আমরা ব্যয় করছি, প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন এবং ব্যয়ের সঙ্গে ওই যে জায়গাটা উনি বলেছেন বা যে জায়গাটা আমাদের দেশের দুটো জায়গায় আসলে হেলথ কেয়ারে 2-3টা জায়গা আসলে যেগুলো খুবই প্রায়োরিটিতে থাকা এসে পড়ার কথা ছিল, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা আসতে পারিনি। এগুলো হচ্ছে ক্যান্সার, কার্ডিওভাস্কুলার কন্ডিশনস। এই দুটোর ক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাডিকুয়েট ফ্যাসিলিটিস তৈরি করতে পারিনি। ইমার্জেন্সি উনি বলেছেন একেবারে অ্যাজ সাচ, এটা উপজেলায় নেই, ডিস্ট্রিক্টে নেই, কোনো জায়গায় আমাদের ইমার্জেন্সি কেয়ারকে আমরা অর্গানাইজই করতে পারিনি। যে জন্য মানুষের যে অসন্তোষ যদি এখন দেখেন, সবসময় দুটো জায়গায় অসন্তোষ, ইমার্জেন্সি এবং আউটডোর। সাধারণ মানুষের অসন্তোষ হাসপাতাল কেন্দ্র কিন্তু দুটো জায়গাতে। এই দুটো জায়গায় অ্যাড্রেস করা, যেটা আমি আগে বলছেন যে এই দুটো জায়গাতে অ্যাড্রেস করা, এটা খুবই জরুরি। আর ওনার পুরো কথা থেকে খেয়াল করেন, এটা টোটালি একটা টেকনিক্যাল ইস্যু। তাহলে এই যে টেকনিক্যাল ইস্যুটাকে টেকনিক্যাল ব্রিজিং করতে দেওয়া, কারণ এটা উনি যে ডিভাইসের কথা বলেন, উনি যে টেস্ট রিপোর্ট ট্রেনিংয়ের দেখেন, উনি বলছেন যে ট্রেনিং পাওয়ার জন্য অস্থির হয়ে আছে চিকিৎসক, কারণ উনি তো ওনার সামনে রোগীটাকে বাঁচাতেই চান। উনি কি চান রোগীটা মরে যাক? তো হতে পারে না। তাহলে ওনাকে শুধু শেখানো দরকার সামনে বসা রোগীটাকে কীভাবে উনি বাঁচাতে পারেন। তাহলে এই যে হিউজ ভিতরের মানুষের মানে চিকিৎসক বা নার্স বা টেকনিশিয়ান, তাদের মধ্যে যে শেখার যে প্রচণ্ড চাহিদা হয়ে গেছে, সেটা পূরণ করার অ্যারেঞ্জমেন্টগুলো করা দরকার। তার মানে আমি বলছি, সেই জন্যই বারবার বলছিলাম যে এটা টেকনিক্যাল ইস্যু, এটা টেকনিক্যাল ব্রিজিংগুলো করা দরকার। আর রিসোর্সে গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসলে বলা দরকার কি, লোহা লক্কর, এই যে অবকাঠামো, জ্বালানি, এগুলো অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সমস্ত কিছু কার জন্যে? হিউম্যান রিসোর্স, মানুষের জন্যে। সুস্থ মানুষ ছাড়া ব্রিজ পার হবে কি? সুস্থ মানুষ ছাড়া বাতি জ্বালাবে কি? মানুষকে সুস্থ করা মানে যে মেগা প্রজেক্ট অনেক হচ্ছে অবকাঠামোর জন্য, জ্বালানির জন্য, মেগা প্রজেক্টের আগামী 10টা বছর প্রায়োরিটি থাকা দরকার হেলথ অ্যান্ড এডুকেশন। সুস্থ এবং সুস্থ চিন্তার মানুষ, এরা ছাড়া আসলে বাকি সকল উন্নয়ন আসলে অর্থহীন হয়ে যাবে। ওয়েল সাইড। ডক্টর ফাহমি, আমরা একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য। Well, first of all, thank you. আমাকে এখানে আনার জন্য, sorry আমি বাংলা ভালোভাবে বলতে পারিনি, but I want to say that I am a physician and I'm a humanitarian, and as a director of the Global Health Alliance Foundation, I've had the privilege to help people all across the world, definitely the United States because I'm an American as well, and India. So as a Bangladeshi, I really am very keen on doing whatever I can to supply help from my end. If Bangladesh wants my help, I'm here for Bangladesh. প্রফেসর সাইদুর রহমান, আপনার জন্য 2 মিনিট সময়। কোভিড আসলে সারা পৃথিবীকে একটা সাম্যাবস্থায় এনে দিয়েছে। আজকে যুক্তরাষ্ট্র যেভাবে আতঙ্কিত, বাংলাদেশ একইভাবে আতঙ্কিত। আতঙ্কের দিক থেকে সাম্যাবস্থায় এনেছে। এটাকে আসলে যদি রূপান্তর করা যায়, যে বৈষম্যটা আছে, এটাকে যদি মুছে দেওয়ার জন্য এই কোভিডকে ব্যবহার করা যায়, যে আসলে ভ্যাকসিন দেখেন, আপনি ট্রাভেল ব্যান করতে হয়েছে, এটা দিয়ে কী বোঝা গেল? বা এই যে আমি বারবার বলছি, সমস্ত কিছুর মধ্যে দিয়ে বোঝা গেল যে আসলে সবাই মিলে বাঁচতে হবে, সবাই মিলে মহামারী মোকাবেলা করতে হবে। আলাদাভাবে একটা সীমানা টেনে একটা দেশ মহামারী সামলাতে পারবে না। অতএব বাংলাদেশ সহ পৃথিবীর যেই দেশগুলো এইবার এই শিক্ষাটা লাভ করলো, আমরা আশা করব তাদের নেতৃত্বে সারা পৃথিবীতে আসলে স্বাস্থ্য ব্যবস্থা একটা বড় পুনর্গঠন, এবং যেটা আমি বারবার বলছি, ফায়ার সার্ভিসের মতন একটা ইমার্জেন্সি রেসপন্স মহামারীর জন্য আসলে তৈরি হওয়া, এটাই যদি হয়ে ওঠে এবং বাংলাদেশ এটাকে লিড করতে পারে, বাংলাদেশ ভ্যাকসিন রিসার্চকে লিড করতে পারে, অ্যানিম্যাল হাউস থেকে শুরু করে একদম আলটিমেট প্রোডাকশন পর্যন্ত, বাংলাদেশ প্যাক্সলোভিড তৈরি করা শুরু করেছে একদম অ্যাট দ্য সেম ডে, অলমোস্ট পৃথিবীতে আবিষ্কার হওয়ার অলমোস্ট সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশ প্যাক্সলোভিড তৈরি করেছে। অতএব এই জিনিসগুলোর সামর্থ্য আছে,
যেগুলো বাংলাদেশের শক্তির জায়গা সেগুলোকে ব্যবহার করে যেন বাংলাদেশ আগামী মহামারী অথবা এটাকেই শেষ মহামারী করাতে পৃথিবীকে লিড দিতে পারবে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ ডক্টর ফাহমি ফারাহ এবং প্রফেসর ডক্টর সাইদুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। বা দর্শক, কথা হচ্ছিল বা মূলত স্বাস্থ্য খাত নিয়ে কোভিডের কথা আলোচনা এসছে এবং আমরা কতটা অসহায় কোভিড সেটি বুঝিয়ে দিয়েছে, গোটা বিশ্ব কতটা অসহায়। এবং আমার অতিথি একজন বলছিলেন যে আতঙ্কের দিক থেকে গোটা পৃথিবীকে কোভিড আসলে সাম্যাবস্থায় নিয়ে এসছে এবং বিজ্ঞানের যে অগ্রাধিকার নির্ধারণের বিষয়গুলো সেগুলোতে অনেক সমস্যা আছে, সেটিও কোভিড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দুজনই রিসোর্সের কথা বলেছেন, তার ইউটিলাইজেশনের কথা, অ্যালোকেশনের প্রসঙ্গ টেনে নিয়ে এসছেন আলোচনার মধ্যে। চিকিৎসা ব্যয়ের প্রসঙ্গ এসছে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। এবং দুজনই বলছিলেন যে স্বাস্থ্য খাতে হেলথ কেয়ার সিস্টেমে যথেষ্ট রিফর্মস দরকার। অন্যান্য দেশে হচ্ছে, বাংলাদেশি একজন অরিজিন যার বাংলাদেশের জন্ম কিন্তু এখন যুক্তরাষ্ট্রের নাগরিক, ভারতে সহায়তা করছেন কিন্তু বাংলাদেশও সহায়তা করতে চান নিজের দেশটিতে। কিন্তু সহায়তা করবার জন্য এরকম আরও অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় খুব ভালো অবস্থায় আছেন, কন্ট্রিবিউট করছেন সেসব জায়গায়, কিন্তু নিজের দেশেও করতে চান, কিন্তু যোগাযোগের যে ব্যবস্থাটা সেটি তৈরি করা যাচ্ছে না এবং সেটি আসলে রাষ্ট্রকেই করতে হবে। এবং সেই পরামর্শ দিয়েছেন আমার চিকিৎসক যে রাষ্ট্রকে ফ্যাসিলিটেট করতে হবে, কিন্তু লিঙ্কটা তৈরি করতে দেবে ওই এক্সপার্টের সঙ্গে, এই দেশীয় যারা এক্সপার্ট আছেন তাদের। এবং আমরা অনেক বড় বড় প্রকল্প করছি, কিন্তু মূল মনোযোগটা আমাদের আসলে দেওয়া দরকার, যেটি আমি এই অনুষ্ঠানে বহুবার বলেছি যে শিক্ষা এবং স্বাস্থ্যে সবাই মিলে বাঁচতে হবে। এটি যেমন গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানদের জন্যে বাণী, একই সঙ্গে একথাও ঠিক যে আমরা শিক্ষা স্বাস্থ্যে যদি মনোযোগ না দিকে বড় বড় প্রকল্প করে আসলে শেষ পর্যন্ত কোনো কল্যাণ হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।